হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিনিয়া এক্সপ্লেইনসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। এপিসোড 10 শুরু হলে আমরা জানতে পারি যে গ্যনহুর হাত কেটে যাওয়া এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং এটা বংশু আর ইয়মহার পূর্বের একটি পরিকল্পনা ছিল। প্রেজেন্টে আমরা দেখতে পাই ইয়মহা কিছু একটা ভাবছিল। এখানে সে ফ্লাওয়ার মাস্টারকে ড্রিঙ্কস করিয়ে তাকে বেহুশ করে দিয়ে তার কাছ থেকে সমস্ত তালিসমান নিয়ে যায়। এরপরে সঙ্গার ঘরে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। তখন বংশু বলে, তুমি কি খুঁজছো? ইয়মহা বলে, ওই বাংলোতে যে সিলভারের আংটিটা ছিল সেটা কোথায় রেখেছো? উত্তরে বংশু বলে, আমি জানি না। ইয়মহা তখন সেখান থেকে চলে যেতে থাকে। বংশু বলে, তুমি কোথায় যাচ্ছ? ইয়মহা বলে, একটি গুরুত্বপূর্ণ কাজে। তখন ইয়মহা সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই আংটিটি বংশুর কাছেই ছিল। আমরা দেখতে পাই ইয়মহা অভিশপ্ত জিনিস কেনার জন্য দোকানে গিয়েছে। দোকানের মালকিন এখানে তাকে বলে, তুমি এটা দিয়ে কি করবে? ইয়মহা বলে, আমি এটাকে নষ্ট করে দেব। মহিলাটি তখন ইয়মহার ব্যাগে ওই স্কার্ফটি দেখে বলে, ডংচনের সাথে সবকিছু ঠিক হয়ে গেছে নাকি? 10 বছর আগে তুমি যে স্কার্ফটি ডংচনকে দিয়েছিলে এটা এখন তোমার কাছে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ডংচন আর ইয়মহা অনেক হাসি খুশি জীবনযাপন করছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেনারেল ডংচন বংশুর সাথে কথাবার্তা বলে জানতে পারে যে আসলে গ্যনহুকে পুরোপুরি খাওয়া হয়নি, এখানে শুধু গ্যনহুর শরীরটাকে কবজা করা হয়েছে। আর এখন ইয়মহা বংশুর সাথে জড়িত সেই অভিশপ্ত জিনিসটিকে খুঁজছিল, যাতে করে সে মৃত্যুর সওদাগরকে আহ্বান জানিয়ে গ্যনহুকে পুরোপুরি ওপারে পাঠিয়ে দিয়ে বংশুকে পুরোপুরিভাবে গ্যনহুর শরীরে রাখতে পারে। তখন সঙ্গা বলে, আমরা তাহলে কি করব? জেনারেল ডংচিন বলে, দেখো, বংশু মানুষের শরীরে থাকতে চায়। সে তোমার সাথে থাকতে চেয়েছিল, যার কারণে সে গ্যনহুর শরীরে কবজা করে। মৃত্যুর সওদাগর যদি বংশুকে আক্রমণ করে তাহলে গ্যনহুর অনেক বড় বিপদ হতে চলেছে। এজন্য প্রথমে আমাদের বংশুকে বাঁচাতে হবে। তুমি বংশুকে বোঝার চেষ্টা করো, তার সাথে রাগারাগি না করে তার সাথে ইন্টারঅ্যাক্ট করো। দেখো, আমরা সামানদের কাজ হচ্ছে আত্মাদেরকে শান্ত করা, তো তুমি এটাই করো। এজন্য সঙ্গা রুমে গিয়ে বংশুর সাথে বন্ধুত্ব করে। এতে করে বংশু অনেক খুশি হয়ে যায়। পরের দিন স্কুলে বংশু সঙ্গার হাত ধরে, সঙ্গার গাল চেপে ধরে, আরো অদ্ভুত অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। সঙ্গা এখানে তাকে বাধা দিতে পারে না, কেননা গ্যনহুকে পেতে হলে বংশুকে তাকে খুশি করতে হবে। সে জিহুকেও এ ব্যাপারে বলে। তখন জিহু বলে, তাহলে গ্যনহুর কি হবে? সঙ্গা বলে, আমি 100 দিনের তপস্যায় যাব। এই 100 দিনের তপস্যার মাধ্যমে আমি বংশুকে শান্ত রাখবো, যাতে করে গ্যনহুকে পাওয়া সহজ হয়। জিহু বলে, 100 দিন লাগবে? সঙ্গা বলে, হয়তোবা এর থেকেও বেশি লাগতে পারে। কিন্তু আমাদের জিহু আবার 1.5 ইঞ্চি বেশি বুঝে। সে বংশুকে মারধর করার মাধ্যমে গ্যনহুকে ফেরত আনতে যায়। বংশু এতে করে জিহুকে বলে, তুমিও তো আমার বন্ধু, তাই না? আমি তোমার সাথে শামানের সাথে বন্ধুত্ব করতে চাই। আমি শামানকে স্পর্শ করতে চাইতাম, কিন্তু যখনই আমি শামানকে স্পর্শ করতাম তখন গ্যনহু আমার উপরে ভর করে নিত। শামান যখন কান্না করত আমি চাইতাম তার কান্না মুছে দিতে। শামান যখন দুর্বল হতো আমি চাইতাম তার সাহারা হতে, কিন্তু আমি পারতাম না। এখানে বংশুর কথাবার্তা শুনে আমাদের জিহু বেচারা অনেক ইমোশনাল হয়ে যায়। রাতে বংশু যখন বাড়ি যাচ্ছিল তখন জিনুংরা বংশুকে ডাকে। আর জিনুংরা কিন্তু জানতো না যে গ্যনহুই আসলে এখন বংশু হয়ে গেছে। জিনুং তখন গ্যনহুরূপী বংশুকে বলে, তুমি সঙ্গাকে বলে দিও আমি তাকে থ্যাঙ্কস জানিয়েছি, কেননা সে আমাকে বুকির ব্যাপারে বলেছিল। বংশু বলে, তুই নিচে গিয়ে বল, আমার ঠেকা পড়ে নাই। এমন সময়ে তারা সবাই জুসাংয়ের চিৎকার শুনতে পায়, যার কারণে তারা সেখানে যায়। এখানে ওই বুলি করা ছেলেগুলো জুসাংকে আর বমকে মারছিল। তখন একদম সাউথ ইন্ডিয়ান হিরোর মতো জিনুং, গ্যনহু এবং সমস্ত গ্রুপ সেখানে একটা এন্ট্রি মারে। আমরা বুঝতে পারি যে এখানে একটা ধুমধারাক্কা ফাইট হতে চলেছে। এখানে গ্যনহুরূপী বংশু তাদেরকে মারার জন্য এগিয়ে গেলে জিনুংরা তাকে আটকে নেয় এবং বলে, তুই পারবি না, আমি এদের সাথে লড়াই করছি। তখন তারা 3জন ওদের সাথে লড়াই করতে যায়। আমরা দেখতে পাই তারা নিজেরাই মার খেয়ে শুয়ে পড়ে। গ্যনহুরূপী বংশু তখন বলে, আমাকে লড়াই করতে দিলে এসব হতো না। তখন জুসাং বলে, আসলে ব্যাপারটা এমন নয়, জিনুংও মারপিট করতে পারে, কিন্তু এখানে জিনুং মারপিট করতে চাচ্ছিল না, কেননা মারপিট করলে স্কুলে পেরেন্টসদেরকে ডাকা হবে, আর জিনুং চাচ্ছিল না তার মাকে স্কুলে ডাকা হোক। এতে করে তার বাবা জেনে যাবে যে তার মা কোথায় আছে এবং তার মাকে মারধর করবে। এই সিনটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে খারাপ ছেলেরা আসলে সবসময় খারাপ হয় না, তারা পরিস্থিতির কারণে খারাপ হতে বাধ্য হয়। এখানে জিনুং জুসাং আর বমকে অনেক ভালোবাসতো। তারা এখানে সবাই সেখান থেকে বীর পুরুষের মতো বেরিয়ে আসে, আর আমরা দেখতে পাই বমের সাথে থাকা সুইসাইড ঘোস্ট সেখানে গায়েব হয়ে যায়, অর্থাৎ বম এখন আর সুইসাইডের কথা চিন্তা করছে না। এরপরে বংশু বাড়ি ফেরত আসে। এখানে সঙ্গা তার সামনে চলে এলে সে বলে, প্রত্যেক দিনের মতো আজও তোমাকে সুন্দর লাগছে। সঙ্গা জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? বংশু বলে, আরে একটি মারামারি লেগে গিয়েছিল, সেখানেই ছিলাম। তখন সঙ্গা বলে, তোমার মারামারি করা উচিত নয়, গ্যনহুর শরীরে থাকতে তুমি মারামারি কেন করেছো? এতে করে একজন খেলোয়াড়ের সমস্যা হতে পারে। তখন বংশু বলে, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, রাগ করলে তোমাকে আরো সুন্দর লাগে।
এটা বলে বংশু সেখান থেকে পালিয়ে যায়। পরের দিনে সঙ্গা ঘুম থেকে উঠলে দেখতে পারে বংশু সেখানে নেই। আসলে বংশু সকাল সকাল আর্চারি প্র্যাকটিসের জন্য গিয়েছিল। এখানে দোহিয়ন ব্ল্যাকবোর্ড মুছতে পারছিল না বলে বংশু তার হেল্প করে। জিনুং তখন তাকে একটি ললিপপ দেয়। এতে করে বংশু বাচ্চাদের মতো খুশি হতে থাকে। এখানে ক্লাসে বংশু একদম বাচ্চাদের মতো আচরণ করছিল। তার সাথে অনেকে বন্ধুত্ব করে। সঙ্গা তখন দূর থেকে তাকে দেখছিল এবং ভাবছিল যে বংশুকে সবাই পছন্দ করে, কিন্তু গ্যনহুকে কেউ কেন পছন্দ করে না। বাড়িতে আসার পর ফ্লাওয়ার মাস্টারের কাছেও সে এটা বলে কান্না করতে থাকে। সে বলে, আমি গ্যনহুকে অনেক মিস করছি, আমি তার সাথে কথা বলতে চাই, তাকে আমি এখন কোথায় পাবো? ফ্লাওয়ার মাস্টার বলে, তুমি কি অটো পাস করে সামান হয়েছো? তুমি জানো না মধ্যরাত্রির পরে তুমি গ্যনহুর সাথে কানেক্ট করতে পারবে? গ্যনহু এখন ভূতে রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ মধ্যরাতের পরে তুমি গ্যনহুকে ডাক দিলে সে চলে আসবে। এখানে আমরা একটি পাহাড়ি এলাকায় অনেক গাছগাছালির মাঝখানে গ্যনহুকে দেখতে পাই। সে এখানে হাঁটাহাঁটি করছিল। সে জানতো না সে কোথায় আছে। সে এখানে একটি গাছের কাছে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় যার হাতে রাইফেল ছিল। এখানে সেই বাচ্চার বড় ভাই তার কাছে আসে এবং সে বাচ্চাটি কান্না করতে থাকে। এমন মুহূর্তে তাকে কেউ ডাক দেয়। এটা সঙ্গা ছিল। আসলে মধ্যরাত্রি হয়ে গিয়েছিল। সঙ্গা তখন গ্যনহুকে আহ্বান করছিল। গ্যনহু তখন জেগে ওঠে। সঙ্গা তখন তাকে জড়িয়ে ধরে। এখানে গ্যনহু বলে, আমি পাহাড়িতে ছিলাম, এখানে কিভাবে চলে এলাম? তখন সঙ্গা বলে, টেনশন করো না, আমি সবকিছু ঠিক করে দেব, শুধু ততক্ষণ পর্যন্ত তুমি নিজের খেয়াল রেখো। এখানে মধ্যরাত্রি শেষ হয়ে গেলে গ্যনহু আবার সেই পাহাড়িতে ফিরে যায়। পরের দিন গ্যনহুরূপী বংশু আর্চারি প্র্যাকটিস করার সময় কোচ তার কোলে উঠে যায় এবং খুশি হয়ে তাকে বলে যে তুমি ন্যাশনাল টিমের ট্রায়ালের জন্য সিলেক্ট হয়ে গেছো। এই কথাটা শুনে ক্লাসের সবাই অনেক খুশি হয়, কিন্তু সঙ্গা এখানে অনেক টেনশনে ছিল। সে সেখান থেকে চলে যেতে নেয়। বংশু তখন তাকে ডেকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কোথায় যাচ্ছ? সঙ্গা বলে, আমার ভালো লাগছে না, আমার সাথে কথা বলো না। বংশু তখন বলে, আচ্ছা যদি আমি ট্রায়ালে টিকে যাই তাহলে আমার একটি ইচ্ছা পূরণ করবে? সঙ্গা বলে, কেমন ইচ্ছা? তখন বংশু বলে, আমি তোমাকে কিস করতে চাই। এটা শুনে সঙ্গা অনেক রাগ করে, বলে, চুপ থাকো, এরকম ফালতু ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। তখন বংশু সবার সামনে চিল্লিয়ে বলে, কেন, এতে কি সমস্যা? আমি তোমার সাথে আমার ফার্স্ট কিস করতে চাই। এতে করে ক্লাসের সবাই তাদেরকে চিয়ার আপ করে। আর বংশু বাচ্চাদের মতো বলে, হ্যাঁ, সঙ্গার সাথে আমি করবো আমার ফার্স্ট কিস। এতে করে সঙ্গা অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। এটা শুনে জিহো অনেক রেগে যায়। রাতে বংশু ইয়মহার সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু জিহো এখানে তার পিছু করছিল। ইয়মহা তাকে জানায় যে, তুমি কি মনে করেছো মানুষের শরীর দখল করলে তুমি পুরোপুরি মানুষ হয়ে যাবে? তুমি জানো না সঙ্গা মধ্যরাতের পরে গ্যনহুকে সামন করে? বংশু বলে, এটা কিভাবে সম্ভব? তখন ইয়মহা বলে, কেননা তুমি এখন গ্যনহুর জায়গায় আছো আর গ্যনহু তোমার জায়গায় প্রেত হয়ে গিয়েছে, যার কারণে মধ্যরাত্রের পরের সময়টুকু গ্যনহুর। এখানে বংশু বলে, আমি এখন কি করব? তখন ইয়মহা বলে, তুমি কি করবে এটা আমি তখনই বলবো যখন তুমি আমাকে ওই সিলভার আংটিটা দিয়ে দেবে। বংশু তখন এই কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ইয়মহা ফ্লাওয়ার মাস্টারকে ফোন করে বলে, আমাকে কয়েকটা শক্তিশালী তালিসমান বানিয়ে দাও। ইয়মহা তখন সেই তালিসমানগুলো বংশুকে কৌশলে দিয়ে দেয়। বংশু সেই তালিসমান হাতে নিয়ে রাতে ঘুমিয়ে পড়ে। মধ্যরাত্রির পরে সঙ্গা গ্যনহুকে ডাকার জন্য আসে, কিন্তু এখানে তো তালিসমান বংশুর হাতে ছিল, অর্থাৎ গ্যনহু শরীরে কোনো কবজা করতে পারেনি। এখানে বংশু ছিল। বংশু দেখে গ্যনহুর সাথে সঙ্গা কত ভালো বিহেভ করে। তখন বংশু সঙ্গাকে তার আসল পরিচয় দেয় যে, আমি গ্যনহু নই, আমি বংশু। তখন সঙ্গা আপসেট হয়ে পড়ে। পরের দিন সকালেও সঙ্গা বংশুর সাথে কোনো প্রকার কোনো কথা বলে না। এতে করে বংশু তার হাত ধরে তাকে একটি জায়গায় নিয়ে যায়। জিহো তখন তার পিছু পিছু যেতে থাকে। বংশু সঙ্গাকে একটি কবরের কাছে নিয়ে যায় এবং বলে যে, এতদিন ধরে আমি এই কবরটিকে খুঁজছিলাম। আমি এবং আমার ফ্রেন্ড ইয়নবু স্টুডেন্ট সোলজার ছিলাম। সে মরার আগে আমাকে বলে গিয়েছিল আমি যেন তার এই সিলভারের আংটি তার মায়ের কাছে পৌঁছে দিই, কিন্তু এটা পৌঁছানোর আগেই আমি মরে যাই, যার কারণে আমার কাজ অপূর্ণ থেকে যায়। এর ফলে আমি ভূত হয়ে যাই। এখন এই কাজটি সম্পন্ন হয়েছে। এখন বংশুকে বিদায় জানানো হলো। আমি এখন গ্যনহু। সঙ্গা বলে, তুমি এমন করো না, এতে করে গ্যনহুর কি হবে? বংশু বলে, ওর সাথে তুমি মাঝরাতের পরে দেখা করে নিও। বংশু তখন সেখান থেকে সঙ্গার হাত ধরে নিয়ে যেতে থাকে। এতে করে সঙ্গার অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে জিহো বংশুকে বলে, তুমি সঙ্গার হাত ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। বংশু বলে, আমিও তো ব্যথা পাচ্ছি, আমারও তো কষ্ট হচ্ছে। বংশু তখন রাগের মাথায় গ্যনহুর আর্চারি ট্রায়ালের ট্রিপ ক্যান্সেল করে দেয় এবং বাড়িতে গিয়ে ভাঙচুর করতে থাকে। জিহো এখানে গ্যনহুর জন্য অনেক চিন্তিত ছিল। এর পরের দৃশ্যে আমরা ইয়মহাকে দেখতে পাই। সে ফ্লাওয়ার মাস্টারের কাছে এসে তার কাছে তালিসমান চায়। তখন আমরা দেখতে পারি ফ্লাওয়ার মাস্টার সেখানে আগে থেকে অন্ধ শামান আর জেনারেল ডংচিনকে ডেকে রেখেছিল। এখানে অন্ধ শামান আর জেনারেল ডংচিন মিলে ইয়মহার কাছ থেকে সমস্ত দৈব্য শক্তি আবার ঘিরে নেয়। ইয়মহা তখন রাস্তায় বসে কান্না করতে থাকে। সে বলে, আপনার এত বড় সাহস, আপনি দ্বিতীয়বারের মতো আমার কাছ থেকে সমস্ত শক্তি কেড়ে নিয়ে গেছেন। রাগের মাথায় তখন ইয়মহা সেই
বাংলোর কাছে যায়। তখন আবার এখানে জিহো চলে আসে। জিহো এখানে ইয়মহাকে বলে, গ্যনহকে কিভাবে ঠিক করা যাবে আপনি কি এটা বলতে পারবেন? মানে এখানে জিহো তার কাছে সাহায্য চাচ্ছে, যেই কিনা সমস্ত নষ্টের মূল। এখানে ইয়মহা জিহোকে ব্যবহার করে। সে জিহোকে বলে, তুমি সেই কবরের কাছ থেকে আংটিটা এনে দাও। আংটিটা এনে দিলেই আমি এই কার্সটাকে ধ্বংস করে ফেলতে পারবো। আর আমাদের গাধার গাধা জিহো গাধা সেই আংটিটি ইয়মহার কাছে দেয় এবং বলে, এটা দিয়ে আপনি এখন কি করবেন? ইয়মহা বলে, বোকা কোথাকার, এটা দেওয়ার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। জিহো এখানে বোঝে যায় সে কোনো না কোনো একটা ঘাপলা করে ফেলেছে। এজন্য সে দ্রুতই সঙ্গাকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয়। এদিকে ইয়মহা মৃত্যুর দেবতা অর্থাৎ যমরাজকে ডাকতে আরম্ভ করে। স্পিরিট মাদার তখন বংশুকে বাঁচানোর জন্য সঙ্গাকে বলে, আমরা দুটো ব্যারিয়ার বানাবো, একটি সেই কবরের কাছে আর একটি তোমার রুমে। তোমার রুমে আমরা আসল বংশুকে রাখবো আর সেই ব্যারিয়ারের কাছে আমরা বংশুরূপী একটি পুতুলকে রাখবো। আর সেই পুতুলের কাছে তুমি আর ফ্লাওয়ার মাস্টার যাবে আর তোমার ঘরে বংশুকে আমরা রক্ষা করব। এতে করে মৃত্যুর দেবতা পথভ্রষ্ট হয়ে পড়বে, যার ফলে সে আসল বংশুর কাছে না গিয়ে সেই পুতুলের কাছে গিয়ে পুতুলটিকে মেরে ফেলবে এবং তার উদ্দেশ্য পূরণ করবে। এখানে সবাই যার যার মতো মন্ত্র পাঠ করতে থাকে। ওদিকে আমরা দেখতে পাই ইয়মহা মৃত্যুর সওদাগরকে সামান করে ফেলেছে এবং সে বংশুর দরজায় চলে এসেছে। কিন্তু কবরের কাছের ব্যারিয়ারে সঙ্গাদের প্রার্থনার কারণে এখানে যমরাজ পথভ্রষ্ট হয়ে যায় এবং সে সেই ব্যারিয়ারের কাছে যেতে থাকে। এতে করে স্পিরিট মাদার বলে, আমাদের কাজ সম্পন্ন হলো। তখন তারা বংশুকে সেই রুমে বন্দি করে রেখে সেখান থেকে চলে যায়। বংশু এখানে কান্না করতে থাকে। সে বলে, কেন আমাকে সবকিছু সহ্য করতে হয়? আমি মরবো না, যদি কেউ মরে তাহলে সেটা যমহা মরবে। বংশু এখানে সঙ্গার সেই প্রেতাত্মা পড়ার বইটিকে খুলে সেখান থেকে মন্ত্র জপ করতে থাকে, যাতে করে যমহাকে কাউন্টার কার্স দেওয়া যায়। ওদিকে ব্যারিয়ারের কাছে যমরাজ এসে গেলে সঙ্গারা তাদের রিচুয়াল কন্টিনিউ করে, কিন্তু হঠাৎ দেখে যমরাজ অন্যদিকে চলে যাচ্ছে। সঙ্গা বুঝে যায় যে এখানে কোনো না কোনো একটা গড়বড় আছে। আমরা দেখতে পাই আসলে কাউন্টার কার্স দেওয়ার কারণে যমরাজ এখন যমহার কাছে যাচ্ছে। তখন যমহা বলে, না, আমি এত দ্রুত মরতে পারবো না। যমহা এখানে অনেক ভীত হয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই সে দেখে যমরাজ আসছে না আর তার কোনো প্রকার যন্ত্রণা হচ্ছে না। তার তখন সেই রুমালের দিকে নজর যায়। সে রুমালটিকে খুললে দেখতে পাই সেখানে একটি পিশাচের ছবি আঁকানো ছিল। এখানে আমরা আসল ব্যাপার খুঁজে পাই। আসলে জেনারেল ডংচন নিজেকে যমহার মানুষরূপী তাবিজ হিসেবে অনেক আগে থেকে গঠন করে রেখেছিল। আর মানুষরূপী তাবিজের যে কোনো ব্যবহৃত জিনিস যেটাতে চোখ, নাক এবং মুখ আছে, এটা যদি আমরা আক্রান্ত ব্যক্তিকে দেই তাহলে তার কোনো ক্ষতি হবে না। এর বদলে তার বিপদ ওই মানুষরূপী তাবিজের কাছে চলে যাবে। অর্থাৎ এখানে যমহার কারণে জেনারেল ডংচিন নিজের বলি দিচ্ছে। এখানে যমরাজ আর কারো কাছে নয়, বরং জেনারেল ডংচিনের কাছে যাচ্ছে। আমরা দেখতে পাই জেনারেল ডংচিন এখানে হাসি মুখে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গা তখন দ্রুত তার কাছে গিয়ে দেখে তার অবস্থা অনেক খারাপ। সঙ্গা তখন তাকে কোলে নিয়ে কান্না করতে থাকে। এখানে গ্রেট গ্র্যান্ড আন্টি এবং ফ্লাওয়ার মাস্টারও অনেক কান্না করছিল। এখানে আসল ঘটনা বুঝতে পেরে যমহা দ্রুত দৌড়ে স্পিরিট মাদারের কাছে যায়। সে তাকে গিয়ে বলে, মা, আমার মতো একটা নীচ পাপী মানুষের জন্য তুমি এমনটা কেন করলে? তখন স্পিরিট মাদার তাকে বলে, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। আমি জানতাম তুমি অনেক জেদি এবং তোমার জেদকে তুমি পুরো করেই ছাড়বে। তুমি তোমার জন্য যে পথটি বেছে নিয়েছিলে, আমি সেই পথের শেষ গন্তব্যে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। সম্ভব হলে নিজেকে বদলে নিও। এ কথা বলেই আমাদের জেনারেল ডংচন চিরকালের জন্য তার চোখ বন্ধ করে ফেলে। আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আখির মে কিতনে ইমোশনাল করে দিয়া यार। যাই হোক, এখানে জেনারেল ডংচিনের মরা উচিত ছিল না, কিন্তু কি করব। হ্যাঁ, আগামী পর্ব অবশ্যই দেখতে হবে আমাদেরকে। আপনারা অবশ্যই আগামী পর্বের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।